নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিকন। তো বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো কলকাতা নাইট রাইডার্স নিয়ে। কালকের প্রথম সেমিফাইনাল ম্যাচের পর কেকেআর ফ্যানদের তো খুবই আনন্দ। ফিন অ্যালেন ইডেনে কি করবে, ফিন অ্যালেন ইডেনে কি করতে পারে, এইসব নিয়ে আমরা অনেক আলোচনা করেছি। তবে যখন ফিন অ্যালেন ইডেনে এলো, প্রথম ম্যাচ খেললো, তাও একটা টি-20 বিশ্বকাপের সেমিফাইনাল, সেখানে ফিন অ্যালেন ইতিহাস গড়ে দিল, রেকর্ডের পর রেকর্ড বানিয়ে দিল। কি আলাদা লেভেলের ব্যাটিং করলো, যখন 50 করেছিল তখনই 3-4টে রেকর্ড বানিয়ে দিয়েছিল, এবং তারপর তো 33 বলে 100 করে দিল। টিম সাইফার্ট আর ফিন অ্যালেনের কম্বিনেশনটাও দুরন্ত ছিল। দুজনেই 58তে ব্যাট করছিল যখন টিম সাইফার্ট আউট হলো। টিম সাইফার্ট ছিল 33 বলে 58 রানে, ফিন অ্যালেন ছিল 23 বলে 58 রানে। তার পরের 10টা বলেও ফিন অ্যালেন 42 করে দিয়েছে। আর মার্কো জ্যানসেন, ওয়ান অফ দ্য বেস্ট বর্তমান সময়ের হোয়াইট বল বোলার, তাকে যেভাবে ক্যালকুলেট করে লাস্ট ওভারে 22 রান বাকি অ্যালেন 24 করে 17 রানটা মারলো, ওটা দেখতেও সেই লেগেছে। মানে যখন গ্রুপ স্টেজের ম্যাচ ছিল, সেখানে তোমার নিউজিল্যান্ডকে সাউথ আফ্রিকা হারিয়ে দিয়েছিল, আর মার্কো জ্যানসেন তিনজনকেই আউট করেছিল, টিম সাইফার্ট, ফিন অ্যালেন, রাচিন রবীন্দ্র। সেই নিয়ে দেখছিলাম পাঞ্জাব কিংসের পেজ পোস্ট করেছে, কিন্তু কালকে জ্যানসেনকে ধুয়ে দিয়েছে। জ্যানসেনের 3 নম্বর ওভারটা, মানে যেটা জ্যানসেনের সেকেন্ড ওভার, ইনিংসের থার্ড ওভার ছিল, ফার্স্ট বলটা ফিন অ্যালেন মারলো একটা সামনে বিশাল 6, এবং দেন সাইফার্ট এলো, সাইফার্ট সামনে মারলো না, সাইফার্ট মারলো পেছনে 6, তারপর সাইফার্ট একটা সামনে মারলো যেটা 4 হলো। ওই শটগুলোই দেখিয়ে দিয়েছিল যে ফিন অ্যালেনার টিম সাইফার্ট কি করতে চলেছে, ওটা ট্রেলার ছিল ওই ওভারটায়। এবং করভিন বস, যে এই টুর্নামেন্টের ওয়ান অফ দ্য বেস্ট বোলার ছিল, 6 নম্বর ওভারটায় ফিন অ্যালেন তাকে কত মারলো, 4টে 4 মারলো, একটা 6 মারলো সম্ভবত, 22 রান মেরেছিল। অন্য লেভেলের ব্যাটিং করে গেছে ভাই এই দুজন। এবং ফিন অ্যালেন এমন ব্যাটিং করেছে যে টিম সাইফার্টে 33 বলে 58, যেটাও একটা ব্রিলিয়ান্ট ইনিংস, সেটাতে মনে হচ্ছে স্ট্রাইক রেট যেন একটু কম কম, কারণ ফিন অ্যালেন 33 বলে 100 করে দিয়েছে। আমার তো মহারাজকে ফিন অ্যালেন দুটো 6 মারলো, সেই দুটো 6 দেখে আরও সেরা লেগেছে। ওই দুটো 6-এর ক্ষেত্রে ফিন অ্যালেন সেরকম মানে মনে হলো না যে ব্যাটে বলে খুব ভালো হয়েছে, তাও দুটো 6 হয়ে গেল, ভালো জায়গাতে মেরেছিল, হয়তো 4 মারার জন্যই রাখতে গিয়েছিল, 6 হয়ে গিয়েছে। বলা যায় না, ফিন অ্যালেনের পাওয়ার ওরকমই। তার উপর আবার ইডেন গার্ডেন্স, এবং ফিন অ্যালেনের পাওয়ার নিয়ে যখন অপোনেন্ট বোলাররা প্ল্যান করবে কি করবে না করবে, সেখানে আবার ফিন অ্যালেন পেছন দিকেও মেরে দেয়, পেছন দিকেও ফিন অ্যালেন একটা 6 মেরেছে, একটা 4 মেরেছে স্কুপ শটে। আর টিম সাইফার্ট তো এমনি 360 প্লেয়ার, দুজনের আর কি পার্টনারশিপটা সেরা ছিল। তবে একটা জিনিস আমি বুঝলাম না, যখন দরকার ছিল 47 বলে 17, তখন দেখলাম এডেন মার্গ্রাম অনেকক্ষণ ধরে মার্কো জ্যানসনের সঙ্গে আলোচনা করলো, কি প্ল্যান দিচ্ছিল কি জানি ওই জায়গাতে দাঁড়িয়ে। কিন্তু তারপরের 4টে বলেই হয়ে গেছে, ফিন অ্যালেনের 100 হয়ে গিয়েছে, রানও উঠে গিয়েছে, জানি না কি প্ল্যান দিয়েছিল। তবে কথাটা হচ্ছে যে কলকাতা নাইট রাইডার্স ফ্যানেরা খুবই এক্সাইটেড অ্যালেন, রাচিন রবীন্দ্র, টিম সাইফার্টদের খেলা দেখে। এবার অনেকের বক্তব্য যে 3জনকেই কেকেআরের প্লেইং 11-এ খেলানো উচিত। অনেকের মতে কেকেআর অবশ্যই সাইফার্ট এবং অ্যালেনের সঙ্গে ওপেন করতে পারে। এবার একটা ব্যাপার কি, যে সাইফার্ট আর অ্যালেনের যে ওপেনিং কম্বিনেশনটা, সেটা বেশ ভালো, দুজনের মধ্যে কম্বিনেশনটা বেশ ভালো, একজন আর একজনকে কমপ্লিমেন্ট করছে, তাদের ওপেনিং পার্টনারশিপটা দেখলে এটাই মনে হবে। এবং দুজনেই সফল, ফলে এই টেম্পটেশনটা কাজ করতেই পারে যে সাইফার্ট আর অ্যালেন দুজনকে একসাথে ওপেন করানোর। আমার মনে হয় না রাচিন রবীন্দ্র কেকেআরের প্লেইং 11-এ চান্স পাবে, ভালো বোলিং করছে, বাট তোমাকে ভুলে গেলে চলবে না যে কেকেআরের কাছে আরও বিদেশি প্লেয়ার আছে, এবং সেখানে সাইফার্ট আর অ্যালেনকেও একসাথে খেলানোটা মুশকিল। কারণ সুনীল নারায়ণকে নিয়ে ভাই কোনো কথা বলাই উচিত না। সুনীল নারায়ণ এবং বরুণ চক্রবর্তীর কম্বিনেশনটা কলকাতার জন্য বোলিংয়ের সব থেকে বড় এক্স ফ্যাক্টর হতে চলেছে। সুনীল নারায়ণ একজনই যে 3বার আইপিএলের এমভিপি হয়েছে, নারায়ণকে করতে পারে সেই নিয়ে কোনো প্রশ্ন নেই। সেখানে সুনীল নারায়ণ ফার্স্ট নাম কলকাতা নাইট রাইডার্সের প্লেইং 11-এ লেখা হয়। তারই সঙ্গে কলকাতার বোলিং অ্যাটাক, সেটাকে স্ট্রং করার জন্য মাতিসা বাথিরানাকে দরকার। হর্ষিত রানার ইঞ্জুরি হয়ে যাওয়াতে এটা একটু সমস্যা হয়ে গেছে, কেকেআরের বোলিংটাকে খুবই হালকা লাগছে। কেকেআরকে তো শুধুমাত্র এন্টারটেন করলে হবে না, ম্যাচ জিততে হবে, আর ম্যাচ জেতার জন্য বোলিং ভালো করতেই হবে। ইডেন গার্ডেন্সে 230 করে দিয়ে যদি বোলিং সেটা ডিফেন্ড না করতে পারে, তাহলে তো কোনো লাভ নেই। সেখানে কলকাতার জন্য পাথিরানা এবং নারায়ণ ভীষণই গুরুত্বপূর্ণ প্লেয়ার হতে চলেছে বরুণ চক্রবর্তীর সাথে সাথে। তো সেখানে সেই দুজনকে কেকেআরকে খেলাতে হবে। তারই সঙ্গে আছে কেকেআরের কাছে ক্যামেরন গ্রিন। গ্রিনের বর্তমানে একটু অফ ফর্ম গিয়েছে বা সেইভাবে রান পায়নি, সেই জন্য গ্রিনকে আন্ডার এস্টিমেট হয়তো মানুষ করে ফেলছে। বাট ক্যামেরন গ্রিনও ওই কাজটাই করতে পারে ব্যাট হাতে, যেটা ফিন অ্যালেন করতে পারে, সেই ক্ষমতাটা ক্যামেরন গ্রিনের মধ্যে আছে। একটু রিসেন্ট অফ ফর্মে হয়তো গিয়েছে, অ্যাসেজে রান পায়নি, এবং তারপর টি-20 ম্যাচগুলোতে পাকিস্তানে গিয়েও কিন্তু অস্ট্রেলিয়ার হয়ে সব থেকে বেশি রান তোমার ক্যামেরন গ্রিনই করেছিল। তবে পাকিস্তানের পিচগুলো ছিল একদমই মানে পুরো টার্নার পিচ ছিল, দেন শ্রীলঙ্কাতে খেলেছে, ভারতীয় পিচে কিন্তু ক্যামেরন গ্রিন খেলেই নিয়ে।
সেটা দেখতে হবে আমাদেরকে। যে কন্ডিশনে খেলেছে সেই কন্ডিশন খুব একটা ব্যাটিং ফ্রেন্ডলি ছিল না, এবং ইডেন গার্ডেন্সের মতো ব্যাটিং ফ্রেন্ডলি কন্ডিশনে যেখানে বল ভালো ব্যাটে আসবে সেখানে ডেফিনেটলি ক্যামেরন গ্রিন এনজয় করতে চলেছে। গ্রিনও নিজের দিনে একা ফিন অ্যালেনের মতো ম্যাচ জেতানোর ক্ষমতা রাখে শুধু ব্যাটে, প্লাস তার বোলিংটাও এই সময় গুরুত্বপূর্ণ হতে পারে কলকাতা নাইট রাইডার্সের জন্য। মিডিল ওভারে 2 ওভার হিট দ্য ডেক বোলিংয়ের দরকার পড়লে সেটা গ্রিন করতে পারে, যেখানে কেকেআরের বোলিং একটু হালকা লাগছে, ফলে সেখানে ক্যামেরন গ্রিন, তার উপর প্রাইস ট্যাগটা তো আছে, তাকে তুমি বাদ দিয়ে প্লেইং 11 বানাতে পারবে না। তো একটাই ভাবে আমি দেখতে পাচ্ছি যে কলকাতার প্লেইং 11-এ তোমার সাইফার্ড এবং অ্যালেন একসাথে আসতে পারে, যে যদি কখনো সুনীল নারায়ণের কোনো প্রবলেম হয়, নারায়ণ খেলতে না পারে, এবং সেখানে যদি দাক্স কামড়া ভালো করে, সেই একটা প্ল্যানিং হতে পারে যে সেখানে একটা ইন্ডিয়ান প্লেয়ার এনে সাইফার্ড অ্যালেনকে দিয়ে ওপেন করানো। আর একটা যেটা মেন চান্স আছে, যদি পাথিরানা প্রথম দিকে একটুখানি স্ট্রাগল করে বা ফিট না থাকে, সেখানে কিন্তু ওই জায়গাতে একটা ইন্ডিয়ান বোলার খেলিয়ে সেখানে কিন্তু আপফ্রন্টে একসাথে সাইফার্ড এবং অ্যালেন দুজনকে দিয়ে ওপেন করানো যেতে পারে। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে সাইফার্ড আর অ্যালেন দুজনে ওপেন করলে অজিঙ্কে রাহানেকে কোথায় ব্যাট করাবে? রাহানের ব্যাটিং পজিশনটা কিন্তু সেক্ষেত্রে 3-এ চলে যাবে, যেটা রাহানের জন্য খুব একটা আদর্শ হবে কিনা আমি জানি না। সেক্ষেত্রে ক্যামেরন গ্রিনকে 4-এ ব্যাট করতে হবে। গ্রিন কিন্তু 4-এ ব্যাট করে দেবে, ক্যামেরন গ্রিন 4 নম্বরে ব্যাট করতে পারে, হতে পারে 3-এর থেকে 4-এই হয়তো গ্রিন ভালো করবে, সেটাও হতে পারে। তো সেখানে যদি রাহানে একটু স্পিনার এগেনস্টে ভালো খেলতে পারে, এবং যদি সেই জায়গাতে পাথিরানার মতো প্লেয়ার যদি ফিট না থাকে কখনো বা স্ট্রাগল করে, সেখানে কিন্তু কলকাতা নাইট রাইডার্স এই কম্বিনেশনটার সঙ্গে যেতে পারে। ফিন অ্যালেনের সঙ্গে টিম সাইফার্ড ওপেন, দুর্ধর্ষ একটা ওপেনিং জুটি হতে পারে। দেন 3 নম্বরে অজিঙ্কে রাহানে। যদি ফিন অ্যালেন টিম সাইফার্টের ওপেনিং জুটি 7-8 ওভার অবধি খেলে দেয়, সেখানে 3-এ গ্রিন ব্যাট করতে আসবে, রাহানে নিজের ব্যাটিং পজিশনটাকে পিছিয়ে নিতে হবে। এবং দেন 5 নম্বরে রিঙ্কু সিং, 6 নম্বরে রমনদীপ সিং, সেটা একটা সলিড ব্যাটিং অর্ডার কিন্তু কলকাতা নাইট রাইডার্সের জন্য হতে পারে। আর যদি ইনকেস রাহানে ক্যাপ্টেন না থাকে, তবে রাহানেই ক্যাপ্টেন যেটা আমরা এখন অবধি শুনতে পাচ্ছি, তো সেখানে কিন্তু কলকাতা এরকমই কিছু করতে পারে, সাইফার্ড অ্যালেনের সঙ্গে ওপেন করিয়ে 3-এ সুনীল নারায়ণকে 3-এ পাঠিয়ে যদি মাঝখানে স্পিন দিয়ে অ্যাটাক করে সেখানে একটা বাঁহাতি মানে অপশান নিয়ে আসা। দেন 4-এ ক্যামেরন গ্রিন, এটা কিন্তু ভীষণই একটা বিধ্বংসী টপ 4 হতে পারে। দেন রিঙ্কু, তেজস্বী এবং রমনদীপ 5, 6, 7 সঙ্গে অনুকূল 8-এ, এটাও কিন্তু একটা সলিড ব্যাটিং অর্ডার হতে পারে। সাইফার্টও যা ব্যাটিং করেছে, সাইফার্টকেও আমরা মানে প্লেইং 11-এ দেখতে চাইবো। তবে ওভারঅল যদি আমরা কলকাতা নাইট রাইডার্স দলের ব্যালেন্সের দিক দিয়ে দেখি, সেখানে একটা ব্যাপার কি, যে অজিঙ্কে রাহানে কিন্তু পাওয়ার প্লেতে ভালো ব্যাটিং করে, পাওয়ার প্লেতে রাহানে রিসেন্টলি ভালো খেলছে, পাওয়ার প্লের পর রাহানে স্ট্রাগল করে। সেখানে অজিঙ্কে রাহানে আর ফিন অ্যালেনের কিন্তু ওপেনিং কম্বিনেশন খারাপ হবে না, যথেষ্ট ভালোই একটা ওপেনিং কম্বিনেশন আমরা দেখতে পেতে চলেছি। এবং দেন যদি কেকেআর নিচের দিকে পাথিরানা এবং সুনীল নারায়ণ দুজনকে একসাথে খেলায়, তাদের 4-4, 8টা ওভার ভীষণই গুরুত্বপূর্ণ, এবং তারই সঙ্গে ক্যামেরন গ্রিন যে দরকারে 2টো ওভার বোলিং করতে পারে, সঙ্গে ব্যাট হাতেও ইডেনে বেশ এফেক্টিভ হতে পারে, সেও অবভিয়াসলি কেকেআরের জন্য ইম্পর্টেন্ট হবে। তো এটা কলকাতার জন্য ভালো ব্যাপার হয়েছে যে কেকেআরের কাছে ভালো ব্যাকআপ আছে। গত বছর অবধি গুরবাজ ব্যাকআপ থাকতে, গুরবাজ খারাপ প্লেয়ার না, বাট আমরা যদি ওভারঅল গুরবাজের সঙ্গে টিম সাইফার্টের তুলনা করি, সাইফার্ট অবভিয়াসলি কনসিস্টেন্সির দিক দিয়ে অনেক এগিয়ে থাকবে। তো ভালো ব্যাপার যে কেকেআরের কাছে ব্যাকআপ আছে, ইন কেস যদি তোমার এবার ধরো ক্যামেরন গ্রিন ইনজিওর্ড হয়ে গেল, খেলতে পারলো না, তখন সেখানে ক্যামেরন গ্রিনের বোলিংটাকে হয়তো রিপ্লেস করা যাবে না, তবে সেখানে কিন্তু কেকেআর ইজিলি সাইফার্ড এবং অ্যালেনের সঙ্গে ওপেন করে 3-এ তখন রাহানেকে খেলিয়ে দিতে পারবে। সেই অপশানগুলো কলকাতার কাছে তখন খুলে যাচ্ছে। সাইফার্ড সেটা অ্যাড করছে যে অ্যালেনেরও ব্যাকআপ হতে পারবে, গ্রিনেরও ব্যাকআপ হতে পারবে, ইভেন রাচিন রবীন্দ্র যদি কোনো কারণে দরকার পড়ে তাকে ইউজ করা যেতে পারে, ভালো বোলিং করছে। তো সব মিলিয়ে কলকাতার ফরেন ব্রিগেডটা ভালো লাগছে, এটা কলকাতার জন্য সব থেকে বড় অ্যাডভান্টেজ। বাকি তোমরা জানিও যে তোমাদের কি মনে হয় কলকাতার সেরা 4 বিদেশি প্লেয়ার কারা হওয়া উচিত, কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। তো চলো এই ভিডিওতে এই পর্যন্তই, বাই বাই।